মঞ্চে এবং মঞ্চের সামনে অফিসটা যেহেতু ছোট, সুতরাং সামনে পেছনে পুরো অফিসে যারাই আছেন তাদেরকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই বেশ আলোচনা হয়েছে আমাদের রাজনৈতিক সংগঠনের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, বেশ বিস্তর আলোচনা হয়েছে। বিভিন্ন বক্তারাই বিভিন্ন মোটিভেশনাল মূলক, বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সে সময় বক্তব্য দিলে এখন আমার কাছে খুব নতুন করে কিছু বলার নাই, কারণ প্রায় 10 থেকে 15 জনের মতো বলছে। তারপরেও অনেক কথা শুরু থেকে শুনছেন, তো অনেক কথা তো মনে আছে, মনে নাই, কেউ বাইরে গেছেন, ভিতরে ছিলেন। আমি সামারি আকারে ছোট করে আমাদের মূল আজকের কথাগুলো বলতে চাই। যে প্রথমত আজকের প্রোগ্রামটি ছিল জামালপুর থেকে আগত যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দের উদ্যোগে। যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে বোধহয় ছাত্র এবং আমাদের অন্যান্য অঙ্গ সংগঠনের কিছু নেতৃবৃন্দ আছেন। এটা এখানে যারা আছেন ঢাকায়, বিশেষ করে এখানে তো সবাই জামালপুরের না, অন্য জায়গারও আছে, তো তাদের জন্য একটা অনুপ্রেরণা যে তারা জামালপুর থেকে বাসে ট্রেনে করে কষ্ট করে এখানে এসেছে। আমি একটা টি শার্ট গায়ে দিয়েছি সুন্দরভাবে, এখানে যুব অধিকার পরিষদের লোক আছে, সামনে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের স্লোগানটা আছে, পেছনে যুব অধিকার পরিষদের লেখা আছে। আমিও গায়ে দিয়েছি, আপনারা অনেকে গায়ে দিয়েছেন। এই টি শার্টটা জামালপুরের বাইরেই করেছে, তারা জামালপুর থেকে এসেছে, নিশ্চয়ই তাদের যাতায়াত খরচ আছে, কেউ বাসে এসেছে, কেউ ট্রেনে এসেছে, তারপরে দুপুরের খাওয়া, আবার কেউ তারও আগে আসলে সকালের নাস্তা, আনুষঙ্গিকভাবে তাদের বেশ কিছু টাকা খরচ হয়েছে। এখানে তো আছে সবাই, আমি তো সংগঠনের আপনাদের অনেকের জায়গাতে সর্বোচ্চ নেতৃত্ব হলেও আমি 1 টাকাও দেইনি। আমার মনে হয় যে কেউই কোনো টাকা পয়সা দেয়নি, তারাই ম্যানেজ করে আসছে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির শক্তি, এটাই হচ্ছে আমাদের রাজনীতির প্রেরণা, যে আমাদের যা কিছু লাগে আমাদের নিজেদের সীমিত সামর্থ্য এবং প্রচেষ্টা দিয়েই আমরা এই পর্যন্ত সবগুলো করে আসছি। আজকে আপনারা আরো অবগত আছেন, আমাদের নবনির্বাচিত শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, এই উপমহাদেশের গণমানুষের নেতা, শোষিত বঞ্চিত মানুষের নেতা, বাংলার মুক্তি সংগ্রামের প্রাণ পুরুষ মাওলানা ভাসানী ওরফে ওয়েস্টা, বা কেউ কেউ বলতো রেড মাওলানা, লাল মাওলানা বলতে এই কারণে যে বামপন্থীদের প্রতীক ছিল লাল যে পতাকা, তো মাওলানা ভাসানী উনি তো মাওলানা, কিন্তু তারপরে উনি বাম ডান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমন কোন মানুষ নাই, এমন কোন রাজনৈতিক নেতা নাই ওনার সময়ের যারা তাকে নেতা হিসেবে রেসপেক্ট না করতো, যে কারণে তাকে অনেক বলতো রেড মাওলানা। বাইরের বিভিন্ন ভাবে তাকে বিশেষায়িত করেছে। মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে গেছে, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গেছে, এবং আমাদের আরো বেশ কিছু নেতৃবৃন্দ ঢাকার বাইরে বিভিন্ন প্রোগ্রামে গেছে, অনেকে নাই, আপনারা এখানে এসেছেন। মেসেজ হচ্ছে যে আমাদের কিন্তু বিভিন্ন ভাবে আমাদের যে রাজনৈতিক কার্যক্রম, মানুষকে যে সংগঠিত করার প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে করে যাচ্ছি, যদিও আমাদের অনেক প্রতিকূলতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, এবং এটা আমরা চালিয়ে যাচ্ছি বিধায় কিন্তু মানুষ আমাদের দেখে আশান্বিত হয়েছে, আমাদের দিকে আসছে, আমাদের উপরে আস্থা ভরসা রাখার জন্য তারা মনে স্থির করতেছে যে না, বাংলাদেশে তো এতদিন অনেক রাজনীতি দেখেছি, এই তরুণরা, এদের যে রাজনৈতিক ধারা, এদের যে বৈশিষ্ট্য, এরা হয়তো নেতৃত্ব পেলে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কিছু করতে পারবে, যে কারণে মানুষ আসতেছে। এখন পর্যন্ত সবাই এসে শেষ করে নেই, কারণ আমাদের তো এখন পর্যন্ত রাজনৈতিক দলের ঘোষণা হয় নাই। তারপরে 5টা অঙ্গ সংগঠন তৈরি হয়েছে, ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছে তাদের নিয়ে পেশাজীবী অধিকার পরিষদ। একই সাথে বাংলাদেশের যারা প্রবাসী, বিশ্বের বিভিন্ন দেশে থাকে, দেশের উন্নয়নে ভূমিকা রাখে, বাংলাদেশের ভাবমূর্তিকে যারা তুলে ধরে, কারণ প্রবাসীদের মাধ্যমে আমাদের দেশকে চেনে, তাদের কাজকর্মের মাধ্যমে ভালো করলেও তাদের সেটা বাংলাদেশের সুনাম, খারাপ করলেও বাংলাদেশের দায়। সেই প্রবাসী ভাই বোনদের নিয়ে আমাদের সংগঠন আছে, প্রবাসী অধিকার পরিষদ, প্রায় 52টা দেশে কার্যক্রম। রাজনৈতিক দল ঘোষণা না করে আমাদের 5টা এই অঙ্গ সংগঠন আমরা ইতিমধ্যে তৈরি করেছি, এবং এখন পর্যন্ত 5টা অঙ্গ সংগঠন কোনো বিশৃঙ্খলা নাই, ওই অর্থে সুন্দর মসৃণ ভাবে তাদের কার্যক্রম নেতৃত্ব চলছে। একেবারেই দুধে ধোয়া তুলসী পাতা এরকম না, কিছু সমস্যা তো থাকবে। একটা পরিবারের মা, মেয়ে, ছেলে, বাবা, পরিবারের ভাই বোনদের মধ্যে টুকটাক ঝামেলা থাকে। কাজে রাজনৈতিক সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ প্রতিযোগিতা,
চুপচাপ বিরোধিতা মত পার্থক্য থাকবে, কিন্তু যে যে স্তরে আছেন যেখানে আছেন তার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ব্যক্তিগত মত পথ চাওয়া পাওয়ার চেয়ে আমার সংগঠনের চাওয়া পাওয়াটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। সুতরাং কাজ করতে গিয়ে যদি নিজেদের মতানৈক্য মত পার্থক্য তৈরি হয় তাহলে সেটাকে এনি হাউ যে কোনো ভাবে কিন্তু মিটমাট করতে হবে। একটা সমস্যা বাড়ার আগে কিন্তু সেটাকে সমাধান করতে হবে। এখন ফারুক ভাই বলছে একটু যে এখন জামালপুরের সমস্যা, যদি আপনি সরাসরি আমার কাছে আসেন কিংবা যুব অধিকার পরিষদ আব্দুল্লাহ ভাইকে সরাসরি আগে করেন, অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে একটু মুশকিল হয়। প্রথম যদি আপনারা স্থানীয়ভাবে সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন সেটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়, আপনাদের নেতৃত্বের একটা সঠিক গুণাবলী হয়। এখন আপনি সে ফর এক্সাম্পল ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে আপনাদের একটা দূরত্ব, আপনার তো একটা বিষয় আছে, তারা তো আমাদেরই সংগঠন, কেন আমাদের দূরত্ব তৈরি হবে? তাহলে ভাই আমরা একটু বসে আসেন, বসে কথা বলি। এটা শুধু জামালপুরের উদ্দেশ্যে না, এটা আমাদের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দকে বলছি, ছাত্র যুব শ্রমিক পেশাজীবী আমাদেরই তো অঙ্গ সংগঠন। একটা অঙ্গ সংগঠন শক্তিশালী হওয়া মানে আমরা নিজেরা শক্তিশালী হওয়া। এই সংগঠনের মূল বীজ বা মূল ভিত্তির জায়গাটা কি, কোনটা? ছাত্র অধিকার পরিষদ। আজকে যদি ছাত্র অধিকার পরিষদ না দাঁড়াতে পারতো, আমরা যদি সেই কুসংস্কার আন্দোলন না করতে পারতাম এবং সেই আন্দোলন যদি সফল না হতাম, ডাকসু নির্বাচনে যদি আমরা বিজয় লাভ করতে না পারতাম, তাহলে হয়তো আজকের এই রাজনৈতিক পথ পরিক্রমা আমাদের আসা অসম্ভব হতো। সেই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে পরে আস্তে আস্তে যুব তৈরি হয়েছে, শ্রমিক বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো তৈরি হয়েছে। সুতরাং আমরা বলছি যে এই কারণে যে একটা সংগঠন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছিল, সাহস নিয়ে রক্তচক্ষুকে উপেক্ষা করেও মানুষের জন্য যে কথা বলা, মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম করা, সেটাকে অব্যাহত রাখতে পেরেছিল, সেখান থেকে ডালপালা মেলেছে অনেক। ঠিক একইভাবে আজকে আমরা এখন আবার একটা নিউ ডাইমেনশন বলতে গেলে যে ছাত্র যুব শ্রমিক বিভিন্ন সংগঠন ছিল, বিভিন্ন বলতে গেলে একটা এইজের একটা ক্লাসের একটা গ্রুপের রিপ্রেজেন্টেশন হিসেবে তারা কাজ করেছে তাদের পক্ষে। এখন আমরা রাজনৈতিক দল করতেছি, যে দলটা ওভারঅল বাংলাদেশের সামগ্রিক বাস্তবতায় তারা কাজ করবে, ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সবারই অধিকার নিয়ে কিন্তু রাজনৈতিক দল ফাইট করবে। কারণ রাজনীতিবিদরাই তো রাষ্ট্র পরিচালনা করে। তো যারা আজকে সরকারে আছে তারা ছাত্রদের ধরেন বা শিক্ষার পলিসি তো তারাই ঠিক করে, বেকারত্ব বা যুবকদের কর্মসংস্থান বিষয়ে তারাই তো তৈরি করে। সুতরাং আমরা চেয়েছি যে আমাদের রাজনৈতিক দলে সমাজের সব স্তরের লোকজনের একটা প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। ছাত্ররা আছে, যুবরা আছে, শ্রমিক আছে, পেশাজীবী আছে, এবং এখন যেহেতু আমরা বেশ কয়েকটা অঙ্গ সংগঠন তৈরি করেছি, এখন আগে আমরা কাজ করেছি কিন্তু এখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে খুব শীঘ্রই সামগ্রিক পরিবেশ পরিস্থিতি এবং আমাদের প্রস্তুতির উপরে ডিপেন্ড করে যে কোনো সময় ইনশাল্লাহ খুব স্বল্প সময়ের ব্যবধান নোটিসে আমরা আমাদের রাজনৈতিক দলের ঘোষণা দেবো। কারণ যেহেতু বর্তমানে দেশের পরিবেশ এবং যে একটা দৈত্য দানবীয় সরকার, মানে ফ্যাসিস্ট সরকার, তাদের যে অবস্থা এবং যেভাবে রাষ্ট্রযন্ত্রকে তারা দলীয়করণ করেছে বা যেটা তাদের করায়ত্ত করেছে, প্রশাসনেরও একটা অংশ বিভিন্ন ভাবেই, তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের বা রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করা খুব দুষ্কর হয়ে যাচ্ছে, দিন দিন দুষ্কর হয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন শুরুর দিকে হয়তো আমাদের ওইভাবে বাধা দিত না, এখন আমি বিভিন্ন জায়গা থেকে যেসব নিউজ পাই, আমাদের বিভিন্ন মিটিংয়ে প্রশাসন ডিস্টার্ব করে, গোয়েন্দা সংস্থা দিয়ে ডিস্টার্ব করায়, ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দেয়, নানানভাবে ডিস্টার্ব করে। দেখেন আমরা কি ছাত্রলীগের যুবলীগের হামলা করতে গেছি? তাদের কোনো প্রোগ্রামে আমরা যে থামাই দিয়েছি যে ভাই প্রোগ্রাম করতে পারবে না, করি নাই। আমরা তো কোনো কারো রাজনৈতিক শক্তি, সেটা বিএনপি জামাত জাতীয় পার্টি যে যাই হোক না কেন, আমরা তো কারো অধিকার নিয়ে মানে আমরা কারো অধিকার হস্তক্ষেপ করতেছি না, কাউকে বাধা দিচ্ছি না। তাহলে আমাকে কেন আরেকজনে দিবে? তোমার গায়ের জোর থাকলে তুমি দেবো, এটা তো হতে পারে না। এটা একটা দেশের সিস্টেম না, একটা সভ্য সমাজের ভাষা না। হাইকোর্ট বলছে যে পরিমরি রিমান্ডের বিষয়ে আপনার পেপার পত্রিকা করেছেন, বলছে যে সে যাই করুক না কেন সেটা আইনের আলোকে তার বিচার হবে, কিন্তু একের পর এক যখন রিমান্ডে নিচ্ছে, কোর্ট বলছে যে এটা সভ্য সমাজে চলতে পারে না। কিন্তু এই যে কাজকর্মগুলো চলছে, তাহলে সমাজটা সভ্য থেকে অসভ্যর দিকে যাচ্ছে। এই কারণেই আইনের ব্যত্যয় ঘটছে। সংবিধানে যেটা লেখা আছে তার উল্টো চিত্র হচ্ছে। কারণ সংবিধানে লেখা আছে আপনার প্রত্যেক নাগরিক নিরস্ত্র সভা সমাবেত হইবার অধিকার থাকবে, মিছিল মিটিং করার অধিকার থাকবে, রাজনীতি করার অধিকার থাকবে। যদিও আপনার ৭৫-এ আমাদের মুক্তিযুদ্ধের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা পরিস্থিতিতে তিনি বাকশাল করেছিলেন,
সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন, 4টা পত্রিকা বাদে সব পত্রিকাগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আবার জিয়াউর রহমান যখন সেরা শাসকও হিসেবে তিনি ক্ষমতা আসছেন, তিনি আবার আপনার সামরিক শাসকরা সাধারণত রাজনৈতিক করার পরিবেশ দেশে সৃষ্টি করে না, কিন্তু জিয়া একটু ব্যতিক্রম ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এটা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, দেশটাকে গড়তে হলে দেশের সমস্ত স্টেক হোল্ডারকে কাজে লাগাতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে কাজে। তো যাই হোক, তিনি আস্তে আস্তে সবাইকে রাজনীতি করার আমার অনুমতি দিয়েছিলেন। এবং আওয়ামী লীগও কিন্তু যদিও বলে তারা রাজনীতির খাতিরে যে ধরেন বিএনপি ক্যান্টনমেন্ট থেকে উঠে আসা দল, আওয়ামী লীগ কিন্তু আবার সেই ক্যান্টনমেন্ট থেকে উঠে আসা নেতার মানে সরকারেরই বা নেতার সেই সামরিক আমলেই কিন্তু আবার রাজনীতি করার নতুন করে আপনার ইয়ে এনেছে, যেটা বলে রাজনীতি করার কি বলে ভুলে গেলাম, মানে পারমিশনটা নিচ্ছে। তো সামরিক শাসকরা অনেকে ভালো কিছু করেছিল। এবং বর্তমান যে আওয়ামী লীগ, এটা আমাদের ইতিহাস আমরা চাইলে অস্বীকার করতে হবে না। আওয়ামী লীগ আপনার বিশেষ করে মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেকে বলে আপনার ৭১-এর আগের একটা ভূমিকা ছিল, বা ৭২-এর আগে একটা ভূমিকা ছিল, ৭২-এর পরে আরেক রকমের ভূমিকা। ৭১-এর আগের ভূমিকার কারণেই তারা মানুষের কাছে প্রশংসিত, মানুষ তাদেরকে সম্মান করে। বিশেষ করে ওই সময় বাঙালির অধিকার আদায়ের জন্য, মুক্তি সংগ্রামের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দলটি বেশ ভালো ভূমিকা রেখেছিল। তাদের স্লোগানই ছিল মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, বৈষম্যহীন রাষ্ট্র গড়া, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু ভাগ্যের মনে করেন বলতে পারেন যে নিয়তি কিংবা আমাদের দুর্ভাগ্য যে সেই দলটি ঠিক উল্টে গেল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আস্তে আস্তে তাদের চরিত্রের পরিবর্তন হতে শুরু করলো, এবং সেই দলটি বৈষম্যহীন সমাজের পরিবর্তে তারা সমাজে বৈষম্য তৈরি করেছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে তারা একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা গড়ার দিকে আস্তে আস্তে ধাবিত হয়েছে। বিভিন্ন সময়ে যখন তারা ক্ষমতায় ছিল, কখনো আংশিক করেছে, কখনো পেরেছে, কিন্তু 2014 সালের পর থেকে এখন পর্যন্ত তারা যে ক্ষমতা আছে, এটা কিন্তু কেউ আমার মনে হয় একেবারেই মানে যারা 5-6 বছরের শিশু, যারা ন্যূনতম বোঝে, তারাও কিন্তু বলবে না যে এই সরকার জনগণের সরকার, এর একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠন হয়েছে। এবং এইটা কোনো ভালো মানুষ এইভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ভোট দিতে দিচ্ছে না। ভোট কেন্দ্রে কিন্তু আপনাদের মানে হচ্ছে অভিজ্ঞতা আছে, আমি আসলে গেছেন, ভোট দিয়ে দিয়েছে অন্যরা, 3-4টা করে দিয়ে দিয়েছে, অন্য মানুষকে দিয়ে দেওয়াচ্ছে। তো মানুষ একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে, স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তার যে কিছু অধিকার থাকে, যে তার রায়ের মাধ্যমে তার পছন্দের প্রার্থী বা জনপ্রতিনিধি নির্বাচন করা, আজকে সেই সুযোগটাও নাই। যেই দলটি ভোট ভাতের জন্য লড়াই সংগ্রামের স্লোগান দিয়েছিল, সেই দলটি এখন মানুষের ভোট ভাতের অধিকার কেড়ে নিয়েছে। এইটা হচ্ছে আমাদের দেশের একটা চরম বাস্তবতা, যেটা অবজ্ঞভাবে বলছে। স্বাধীনতার 50 বছরে আমরা এসে এখন ভোটাধিকার নাই, কথা বলার অধিকার একেবারে নাই, সেটা না। মানে হচ্ছে অনেকের ফ্রিডম অফ স্পিচ আছে, বাট ফ্রিডম আফটার স্পিচ নাই। ফ্রিডম আফটার স্পিচ মানে কথা বলার স্বাধীনতা আছে, কিন্তু কথা বলার পরের স্বাধীনতা নাই। কারণ কথা বলার পরে আপনি গুম হয়ে যেতে পারেন, আপনাকে মামলা দেওয়া হতে পারে, জেলে নেওয়া হতে পারে। সাজ্জাদ আসেন এখানে, সাজ্জাদ আসেন জামালপুর, জামাল আছে কোথায়? পিছনে বোধহয়। সে ইন্টার পড়ে একজন ছাত্র, 2টা লাইন লিখেছিল, তাকে মধ্যবিত্ত আন্দোলনের সময় আপনারা, আমি কেউ তার কথা বলেন নাই, তার কথা বলা উচিত ছিল আপনাদের, কারণ সে আপনাদের কনিষ্ঠ ছাত্র নেতা, এবং এই বয়সে যে জেল দেখে এসেছে 2টো লেখার কারণে। ধরেন তার বয়সে একজন ছাত্র, সে লিখলে একটা ভুল লিখতে পারে, তো তাকে থানায় নিয়ে প্রশাসন হয়তো তাকে একটা ভয়ভীতি দেখাতে পারে যে এই ধরনের লেখলে কিন্তু নেক্সট তোমাকে 14 শিখে লকাবে ভরে ফেলবো। তাই বলে এরকম একটা ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে বা একটা শিক্ষা স্তরে পাড়া দিবে, সেই ছেলেটাকে কয়েক মাস জেলে রাখলো। এবং এর আগে আমরা দেখেছি আপনাদের ওইদিকে তো সম্ভবত ময়মনসিংহ না 9ম শ্রেণীর ছাত্র প্রধানমন্ত্রীকে নিয়ে মানে লিখেছে, তার জন্য প্রধানমন্ত্রীর মান সম্মান চলে গিয়েছে, এই জন্য তাকে জেলে দিয়েছে। আমাদের দেশের এমন একটা সরকার আছে, এমন প্রধানমন্ত্রী, 9ম শ্রেণীর একটা ছেলের কথায় তাদের মান সম্মান চলে যায়, এবং এরকম একটা দল রাষ্ট্র ক্ষমতা আছে। চিন্তা করেন, এখন এই দল এবং দেশের এই পরিস্থিতিতে আমরা বলছি যে আমরা গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, গণমানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা বলছি যে বর্তমান বা বিদ্যমান রাজনৈতিক দলের ভুলগুলো কোথায়। তারা কেউ গণতান্ত্রিক দল ছিল না,
তারা একটা পরিবার কেন্দ্রিক দল ছিল। পরিবার কেন্দ্রিক দল হওয়ার কারণে যোগ্যতা থাকুক বা না থাকুক, ওই পরিবারই হচ্ছে রাজনৈতিক দলের হর্তাকর্তা, যে কারণে তাদের সাথে যাদের সখ্যতা তারাই রাজনীতিতে নেতা হয়, এমপি মন্ত্রী হয়, বাকি মানুষ হতে পারে, যেটা আবার ফারুক ভাই যা বলছে। যে বিএনপি আওয়ামী লীগ হয়তো কেউ স্বপ্ন দেখতে পারবে না বা বলতে পারবে না যে আমি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দলের প্রধান হতে চাই, যে কারণে স্বাভাবিকভাবে যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি এটা নিয়ে ভাবতে পারেন না। কিন্তু আমরা এই দলটা থেকে মানুষকে ভাবাতে চাই যে আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি জনসম্পৃক্ত থাকে, আপনি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে পারবেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকার যে এই প্রেসিডেন্টের, ট্রাম্পের আগে প্রেসিডেন্ট ছিল বারাক ওবামা, তিনি ক্লাস 4 অবস্থায় বোধহয় তার শিক্ষক তাই বলছে তুমি কি হতে চাও, তখন সে বলছিল আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। পরে বলছে ঠিকই সে ছেলে প্রেসিডেন্ট হয়েছে। আমাদের দেশের ছেলেমেয়েরা এই কথা বলতে পারি না, কারণ ওরা তো দেখছে যে এমপির ছেলে বা তার বউ পরবর্তীতে এমপি হবে, মারা গেলে ওই পরিবার থেকে আসবে। আমাদের আমজনতার তো কোনো রাইটস নেই, কিন্তু আমরা সেটা প্রতিষ্ঠা করতে চাই। যে আজকে যে আপনারা এখানে আছেন যারা কৃষক, শ্রমিক, কোন জমিদার এই দেশের মানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে নাই, কোন জমিদার এই দেশের সভ্যতার রচনা করে নাই। আজকে যে একটা বিশাল ভবন, এই ভবন, এই যে আমরা একটা এসি রুমে বসে আরামসে একটু মিটিং করতেছি, এই এসি রুম কিংবা এই এসিটা আপনার আমার মতো সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েরা মানুষটাই তৈরি করছে। কিন্তু এদের সচেতনতা না থাকার কারণে যুগে যুগে কালে কালে এরা বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে। যেমন দেখেন সড়ক পরিবহন শ্রমিকদের নেতাকে শাহজাহান খান, শাহজাহান খানের দেখেন মিনিমাম হলে অন্তত 100 কোটি টাকার সম্পদ আছে, সে কিভাবে শ্রমিকের নেতা হয়? তার মানে হচ্ছে আপনার একটা বিলাসী জীবনযাপন। এবং আগের কথা বাদই দিলাম, এই যে গত বছর যে মহামারীর চিত্র আমরা দেখেছি, কয়েকজন শ্রমিক নেতাকে দেখেছেন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে, শ্রমিকদের সহযোগিতা করেছে। বংশ প্রতিনিয়ত পেপার, পত্রিকা, টেলিভিশন আছে যে শত শত কোটি টাকা মহাসড়ক থেকে চাঁদাবাজি হয়। আমি জানি আমার কিছু পরিচিত লোকজন আছে, কেউ আপনার ওই যে টেম্পু ব্যবসা, টেম্পুর দিয়ে একটা মালিক, আবার কেউ উবারে গাড়ি চালায়, কেউ ট্রাক চালায়, এরকম পরিচিত লোকজন আছে। তো তারা বলে অনেক ক্ষেত্রে যে পদে পদে কিভাবে গাড়ি থামায় টাকা নিয়ে যায় 100 টাকা, টাকা না দিলে মানুষের পিছন থেকে লাঠি দিয়ে মানে গুঁতো মারে এমন ভাবে যে সে চোখে লাগে না এসে লাগে, টাকা দিতে দেরি হলে এরকম করে। এটা একটা মানে কালচার, এবং এটা হচ্ছে পুলিশের নাকের ডগা হচ্ছে, সবাই দেখতেছে, কেউ কিছু বলতেছে না। যখন একটু পেপার পত্রিকায় লেখালেখি হয় সবাই মনে করেন টহল দেয়, ক্যামেরা ট্যামেরা ধরা হয়, কোনো রাস্তায় সমস্যা নেই, আবার জেলেও সেই। বাস্তব কথা হচ্ছে এই 50 বছরে এই দেশে একটা সুস্থ ধারা রাজনীতি গড়ে না ওঠার কারণে এই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গায় অসুস্থ এবং অসৎ মানসিকতার ব্যক্তিদের একটা দাপট এবং একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। যে কারণে আজকে আমাদের ছাত্র ভাই বন্ধুরা মোদী বিরোধী আন্দোলন, হচ্ছে নাকি যে মোদী বিরোধী আন্দোলন, ঠিকই আমরা কি করেছিলাম, মোদীর গাড়িতে আক্রমণ করতে গেছি, বোম মারতে গেছি না, আমরা শান্তিপূর্ণ একটা বিক্ষোভ মিছিল করেছিলাম। কেন? আমরা হচ্ছে মোদী আসুক, ইন্ডিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক চাই, আমরা প্রতিবেশী দেশ হিসেবে। কিন্তু তারা যেভাবে পদে পদে আমাদেরকে শোষণ করছে, আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, সেই জায়গা থেকে আমাদের কনসার্ন হচ্ছে যে তাদেরকে ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে। বুয়েটের ছাত্র আপনার পদ, আপনার কথা মনে আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, সেই প্রতিষ্ঠানিত ছাত্র 2-4 লাইন লিখছে সুন্দরভাবে একটা হিসাব, যে এত কিউসেক পানি ওরা নিচ্ছে অনুমতি ছাড়াই, তো পানি বন্ধ করে দেয়, তারপর আমরা ইলিশ ডাবল ডাবল পাঠাই, এরকম একটা ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছিল। তার জন্য ছাত্রলীগের ছেলেরা তাকে পিটিয়ে একদম মেরে ফেলেছে। কতটা বর্বর হলে, এবং দেশের কি বাস্তবতা যে মোদীর ভারতের বিরুদ্ধে লেখায় তাকে পিটিয়ে মেরে ফেললো। এবং আমাদের ছাত্র যুব অধিকার পরিষদের 7 জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। কথা বুঝতে হবে, মাথায় নিতে হবে, মানুষের মাথায় দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম 30শে ডিসেম্বর, ভোট ডাকাতির জন্য মিছিল করেছি, এখান থেকে কালো পতাকা মিছিল, কারণ বাজার মোড় ঘুরে আসছি, বিভিন্ন সময় আন্দোলন করছি। কিন্তু তখন যতটা না দমন পীড়নের শিকার হয়েছি, মোদীর বিরুদ্ধে কথা বলার কারণে 60 জন ছাত্র যুব নেতাকে গ্রেপ্তার করেছে। তাদের অনেককে আপনার ভিতরে নিয়ে টর্চারও করেছে, আবার অনেক অফিসার তাদেরকে ভালোবেসেছে, মোটিভেট করেছে যে বঙ্গবন্ধু বেটা এইভাবে জেলে আসছে গেছে, সেও জেল খাটছে, জীবনের যৌবনের একটা বড় অংশ কারাগারে ব্যয় করছে। সুতরাং তোরা যে
করতেছি সেটা ঠিক, কিন্তু আমরা চাকরি করি, চাইলেও তোদেরকে বেশি কিছু করতে পারবো না। তোরা আমরা চাই তোরা রাজনীতিতে প্রতিষ্ঠিত হও। মানে প্রশাসনে বলছি, যেমন ভালো লোক আছে, খারাপ লোক আছে। সেই মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের 7 জনের মতো নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। তারপরে স্বাভাবিকভাবে বাংলাদেশ যদিও জনসংখ্যার দিক থেকে মুসলমান, কিন্তু একই সাথে যদি আপনি মুসলিম হন, ইসলাম ধর্ম পালন করেন, তাহলে আপনারই হচ্ছে দায়িত্ব, আমানত, আপনার সমাজে, আপনার দেশে অন্য ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তারাও যেন সুখে শান্তিতে থাকতে পারে, তাদের অধিকার আপনার নিশ্চিত করা। সেখানে বলছি যে আমি একজন হুজুরের কথা শুনেছিলাম, মনে নাই, যে বলছে আপনি মুসলমান, আপনার কথাবার্তা, আচার আচরণ, পোশাক পরিচ্ছদে, ব্যবহারে প্রকাশ পাবে আপনি মুসলমান, আপনার মানে প্রচার করতে হবে না। ঠিক একই ভাবে আমরা বলছি, আমরা যেমন আমাদের কথা বলবো, তেমনি ভাবে আমাদের এই সমাজে, আমাদের এই দেশে অন্য ধর্মাবলম্বী যে মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যে ধর্মের হোক না কেন, পাহাড়, সমতল, সবার কথাই আমাদেরকে বলতে হবে। আর যেহেতু আমরা একটা রাজনৈতিক দল, মানে একটা ছাতা, আমাদের এই ছাতার নিচে এসে যেন সবাই নিরাপদ বোধ করতে পারে, আমরা সেই ধরনের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি এবং গণমানুষের অধিকার আদায়ের রাজনীতি আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই, যেটা বিগত 50 বছরে ছিল না। আপনাদের সাথে এই কথা হচ্ছে, আমার পেজ থেকে লাইভ হচ্ছে, বিভিন্ন জায়গায় কথা 20 বছর পরেও ভিডিও থাকবে। আমরা বলছি এটা কোনো পরিবারতান্ত্রিক দল হবে না। এখন মনে হতে পারে যে নূর ভাই একা, যে নূর ভাই নেতা। আমরা চাই আমার চেয়েও, আমাদের চেয়েও আরো শত শত নেতা তৈরি হোক, কিন্তু নেতা বললেই তো সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে তৈরি হবে না, একটা প্রসেস লাগবে, একটা সময় লাগবে। আমরা এই সময় একটা ভূমিকা রাখতে পেরেছি, দমন পীড়নের মধ্যেও দমে যায়নি, মানুষ আমাদেরকে রেসপেক্ট করছে, মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। আবার সামনের সংকটে যারা সামনে এগিয়ে আসবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, দমে যাবে না, মানুষ আবার তাদেরকে নেতা বানাবে, তাদের পেছনেও ঘুরবে, কিন্তু তাদের নেতৃত্ব মানবে। সুতরাং তার জন্য আশা করি যে সময়ের প্রয়োজনে এবং সময়ের ব্যবধানে এই সংগঠন থেকে হাজার হাজারো ইনশাআল্লাহ নেতা তৈরি হবে। সুতরাং আমরা যদি একটা সিস্টেম থাকে যে একটা সংগঠন চলবে নেতৃত্বের আলাপ আলোচনার মাধ্যমে, একটা নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে, এবং সেই কিভাবে কাজ করবে, একটা পার্টি কিভাবে চলবে, তার একটা সুস্পষ্ট নীতিমালা থাকবে, সেভাবে আমরা আমাদের দলের কার্যক্রম আমরা ঠিক করার চেষ্টা করছি। আমরা নবীন, আমরা তরুণ, আমাদের যেমন উদ্যম আছে, আমাদের যেমন দুঃসাহস আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আবার আমরা রাজনীতি করতে চাইলে, দেশের দায়িত্ব নিতে চাইলে আমার কিছু সিনিয়র লোকজনের অভিজ্ঞতা দরকার। রাজনৈতিক দলে ইনশাআল্লাহ আমরা সেই নবীন প্রবীণের সমন্বয়ে আমরা রাজনৈতিক দলকে গঠন করতে যাচ্ছি। আমরা যেমন ঢাকা থেকে, কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা বিভিন্ন বুদ্ধিজীবী, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, তাদের মতামত দিচ্ছি। একইভাবে আপনারাও যারা জেলা উপজেলা আছেন, তারাও আপনাদের সমাজে গ্রহণযোগ্য, যে যারা এই নোংরামির কারণে রাজনীতিতে যুক্ত হচ্ছে না, তাদের কাছে যাবেন, তাদেরকে কনভিন্স করবেন। কারণ হচ্ছে যেটা মনীষরা বলছেন যে আপনার রাজনীতি না করার শাস্তি হচ্ছে আপনার চেয়ে অযোগ্য লোকের দ্বারা শাসিত হবে। আজকের সমাজে কারা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে, কারা এমপি মন্ত্রী হচ্ছে, দেখেন আপনার, আমার কথা বলা লাগবে না, কথা শুনবেন না, আপনি বামে ডানে তাকাই দেখেন কয়টা এমপি, কয়টা মন্ত্রী, কয়টা মেয়র আছে, মাইক লাগবে না। প্রকৃত অর্থে তারা জনবান্ধব নেতা, জনগণের সুবিধা অসুবিধায় তাদের পাশে দাঁড়ায়। সে সোহাইবি ভাই উমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো না হন আপনি, তার মতো কিছু তো দায়িত্ব পালন করতে পারেন। আপনার মনে রাখতে হবে, জনপ্রতিনিধি, আজকে প্রধানমন্ত্রী আমেরিকা গেছে, আপনারা দেখেছেন পেপার পত্রিকায় লেখা হয়েছে বিশাল বহর 141 সদস্য বিশিষ্ট। দায়িত্বশীল ব্যক্তি হলে তাকে মনে রাখতে হবে যে এই টাকা, এটা কিন্তু এখানে রিকশাওয়ালা, একজন মানে হচ্ছে প্রতিবন্ধী মানুষ, কামার কুমোর, সব শ্রেণী পেশার মানুষের ঘাম এবং রক্তের টাকা। কারণ আমরা উঠতে, বসতে, খাইতে, চলতে প্রতিনিয়ত যে ভ্যাট ট্যাক্স দিচ্ছি, সেই ভ্যাট ট্যাক্সের টাকা হচ্ছে এই রাষ্ট্রের কর্মকাণ্ড পরিচালিত হয়। এই রাষ্ট্রের সরকারি কর্মচারী, কর্মকর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের বেতন হয়। প্রধানমন্ত্রীর গণভবনের জন্য প্রায় ধরেন আপনার মাসে যে কোটি কোটি টাকার বাজেট থাকে, সেটা কিন্তু আপনার কাছ থেকে যায়, আমার কাছ থেকে যায়। কাজেই আমার চেয়ে, আপনার চেয়ে কিন্তু প্রধানমন্ত্রীর এই জাতির প্রতি কমিটমেন্ট থাকার কথা ছিল বেশি, জনপ্রতিনিধিদের থাকার কথা ছিল বেশি, কিন্তু তারা কি করছে সেটা আপনি জানেন। ধরেন আমি রাজনীতি করব না, সুতরাং কে প্রধানমন্ত্রী হলো, কে এমপি হলো, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি যদি রাজনীতি করতে চাই, আমার জনগণকে লাগবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের কথা বলতে হবে, তাদের সমর্থন নিয়ে আমাকে হতে হবে। সুতরাং একজন সিঙ্গেল ব্যক্তি, মানে অরাজনৈতিক ব্যক্তি কিংবা ইন্ডিভিজুয়ালের চেয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের কিন্তু দায়বদ্ধতা বেশি। কিন্তু আমাদের দেশে নেতৃবৃন্দ আছে, নির্বাচনের আগে মনে করেন
মাটি কাটতেছে রাস্তার পাশে, তারাও জড়াই দিলে, আরে চাচা ঠিক আছে ভোট দেন চাচা, আমি আপনাদের ছেলে এসে আসছি। নির্বাচনের পরে তার সাথে কথা বলতে গেল লাইন পাওয়া যায় না, চামচাদের কারণে একটা ফাইল নিয়েও যাওয়া যায় না, এরকম একটা অবস্থা। থানার ওসিদের কথা ধরেন, ইউনোদের কথা ধরেন, দেখা যায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে দল ক্ষমতায় থাকুক না, বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদের দলের উপজেলার সভাপতি ভিতরে পায়ের উপরে পা ফেলাইয়া ওসি সাহেবের সাথে কফি খাইতেছে, চা খাইতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, আর একজন সাধারণ মানুষ সমস্যা নিয়ে আসছে, ওসি সাহেবের দেখাই পায় না। কিন্তু প্রকৃত অর্থে যদি আপনার ওসি সাহেবরা কিংবা যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা সে যদি মনে করে যে আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী, আমার টাকাটা হালাল করে আমার বেতনটা নিতে হবে, তাহলে সে ওই রাজনৈতিক দলের নেতার প্রতিও যেভাবে সম্মান দেখাবে, একজন সাধারণ মানুষকে সেভাবে সম্মান দেখাবে। কিন্তু এটি 50 বছর এই দেশে হয় নাই। যেই লঙ্কায় গিয়েছে সেই রাবণ হয়েছে। আওয়ামী লীগ এখন যেমন ভোটাধিকার মানুষের কেড়ে নিয়েছে, রাজনৈতিকভাবে মানুষকে দমন পীড়ন করছে, মামলা হামলা দিচ্ছে। একটু যারা সিনিয়র, যারা বিএনপির শাসনামল দেখার সৌভাগ্য হয়েছে, তারা কিন্তু দেখছে বিএনপি আমলে হয়েছে, হয়তো এটা ঠিক বিএনপি আমলে এতটা জঘন্য হয় নাই, কিন্তু এখন এই সরকার যতটা জঘন্য করছে, কাজে আমরা যেটা দেখছি যে 19-20 সেই জায়গা থেকে এখন আমরা বলছি যে তাদের রাজনীতি আমরা দেখেছি। এখন আজকে তরুণ প্রজন্ম তাদের অধিকার আদায়ে সচেতন, দেশ গড়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। কাজে আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ার জন্য আমাদের এই নতুন ধারার রাজনীতি। সেজন্য আবারও যে আমাদের পিছনের বক্তা বলেছে ওইখানে আবার একটু স্মরণ করে দেব যে আপনার আচার আচরণ, আপনার দ্বারাই মানুষ এই সংগঠনকে চিনবে। আপনার আচার আচরণ যেন সেরকম হয়, আপনার মাধ্যমে যেন মানুষ মনে করে যে তারা যুব অধিকার পরিষদ করে, এই যে একটা আদর্শ সংগঠন, আমি যুব অধিকার পরিষদ করতে চাই। এই ভাইদের মধ্যে শৃঙ্খলা, মানুষের প্রতি দায়বদ্ধতা, সেই দৃষ্টিভঙ্গি আপনার থাকতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, প্রতিকূল সময়ে কাজ করতে গেলে ঝামেলা আসবে, রিস্ক আসবেই। এখানে আমাদের যারা আছে, বগুড়া সফরের টিমে 2-1 ছিলেন। আমি বগুড়া যাব, তখন ডিএসপি, ওসি, এসপি তারা আমাকে ফোন দিয়েছিল যে ভাই ওখানে স্বেচ্ছাসেবক লীগের প্রোগ্রাম আছে, আপনি গেলে কিন্তু লাশ পুড়ে যেতে পারে, আমরা কিন্তু দায় নেব না, নিরাপত্তা দায় নেওয়ার। আমি বলছি ভাই লাশ যদি 14টাও পরে আমি বগুড়া যাব, আমাদের প্রোগ্রাম আমরা গিয়েছি, মার খেয়ে এসেছি। রাতুল আজকে ছিল, সেদিন খুব আমাকে সেভ করতে যে রাতুল মারাত্মকভাবে আহত হয়েছিল। কিন্তু দেখেন আমরা যদি সুবিধাভোগী হইতাম, কি দরকার ছিল বগুড়া যারা, আমরা কিন্তু চলে আসতে পারতাম। তারপরে আরো বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, কেন? তারপরে রাস্তায় লেগে আছি। এখন পর্যন্ত এখানে অনেক যারা আমরা রাজনীতি করতেছি, ধরেন আবু বকর ভাইয়ের কথা কিংবা আমাদের শাহ কামাল ভাইয়ের কথা, তারা কেউ আছে ছোট চাকরি করে কিংবা ব্যবসা বাণিজ্য করে, তাদের একটা আর্নিং সোর্স আছে। এখানে এমনও কয়েকজন লোক আছে যারা সংগঠনের মেইন স্ট্রিম থেকে সংগঠিত করতেছে, তাদের বাসার রান্না বান্না নিয়ে টেনশন করতে হয়, বিয়েও করে নেয়, তারপরেও টেনশন করতে হয় যে মাসের বাসা ভাড়াটারা কিভাবে কি দেবে। কিন্তু তারপর তারা রাজনীতি করতেছে, কারণ আমাদের এই যে সামগ্রিকভাবে সকলের যে একটা অঙ্গীকার প্রচেষ্টা, আমরা বিশ্বাস করি যে আমরা এই প্রচেষ্টা নিয়ে যদি একটু লেগে থাকতে পারি, দেশের মানুষ খুব অল্প সময়ের মধ্যে, যেটা ফারুক ভাই বলছে যে তৃতীয় শক্তি না, প্রথম শক্তি হিসেবে বেছে নেবে। দল ঘোষণা না দেওয়ার আগে তো সারা বাংলাদেশে এমন কোন জায়গা আছে যেখানে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের অবস্থান নাই, এমন কোন জায়গা নাই যে নাই। সুতরাং রাজনৈতিক দলটা যদি ঘোষণা দেয়, আশা করি যে ইনশাল্লাহ এর চেয়ে আরো দ্বিগুণ না কতগুলো হবে এটা হিসাবের বাইরে। কিন্তু তার জন্য আপনাদের সেই মানসিকতা থাকতে হবে, একজন নতুন মানুষ আসবে, কারণ আমাদের সংগঠন নতুন, আমাদের আচার আচরণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ঘাটতি আছে, পার্থক্য আছে। একটা সংগঠনের প্রোটোকল কিন্তু আপনি সামনে স্বাভাবিকভাবে ওই সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বসতে, এখানে আমাদের এই আপনাদের যুব অধিকারের সভাপতি সুমন ভাই আছে, সাইফুল ভাই আছে, ঠিক একদম এটা একটা সিস্টেম যে আপনার সিনিয়র নেতৃবৃন্দকে সামনে দিবেন। এখানে দেখা যায় বসার জায়গার সংকট, সেখানে বিভিন্ন ইউনিটের সভাপতিরা আছে, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমরা চাইলেও ওইভাবে আসলে সবাইকে বসার ক্ষেত্রে জায়গা তৈরি করে দিতে পারছি না। আমরা চেষ্টা করতেছি এর চেয়ে বড় একটা অফিস নেওয়ার। ইনশাল্লাহ আপনারা সংগঠনে লেগে থাকলে সংগঠন আপনাকে মূল্যায়ন করে। আমি বলছি আমি মূল্যায়ন করবো না, আমি আপনাকে কথাও দেবো না, ফারুক ভাই কিংবা আরেকজনে ব্যক্তি আমরা কমিটমেন্ট দেবো না। আমরা সংগঠনের মধ্যে সেই সিস্টেম ডেভেলপ করব, সেই প্রক্রিয়া আমরা ডেভেলপ করব, সিস্টেম এবং প্রক্রিয়া আপনাকে ডেভেলপ, আপনার মূল্যায়ন করবে। ছাত্র অধিকার পরিষদের নির্বাচন আমরা দিয়েছি সারা জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজের প্রতিনিধিদের ভোটের মাধ্যমে। ওখানে আপনি যদি
মনে করেন যে আমার যোগ্যতা আছে ভাই, আমি ছাত্র অধিকার পরিষদের সভাপতি হতে চাই জামালপুর থেকে, আপনার সে ধরনের দৃঢ়তা থাকলে, ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলে, নিজেকে তুলে ধরতে পারলে আপনি হতে পারবেন। সেই সিস্টেম এই সংগঠন করে দিচ্ছে। নূর ভাই সাইনের ছাত্র অধিকার পরিষদের কমিটি, যুব অধিকার পরিষদের আগামী 22 তারিখ নির্বাচন হবে। আমরা বলছি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে, কিন্তু স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল, একটা সংগঠন নতুন অবস্থায় দাঁড়াতে হলে স্বাভাবিকভাবে অনেক সময় একেবারে সবকিছু পাবলিকলি সিদ্ধান্ত নিয়ে মতামত নিয়ে কাজ করা যায় না। এই প্রতিকূল সময়ে কিছু সিদ্ধান্ত একটা পরিবেশ পরিস্থিতির কারণে জায়গায় অনেক সময় আমরা নিয়ে থাকি, সেটা সংগঠনের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করি। কাজে সেটা হচ্ছে ঠিক একইভাবে আমি মনে করি জেলা লেভেলেও ছাত্র অধিকার পরিষদে হয়তো 2-4 জন সিনিয়র নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদের 2-4 জন সিনিয়র নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে একটা বিষয় সিদ্ধান্ত নেবে, আপনারা সেটা মেনে নেবেন। যদি আপনাদের অমত থাকে আপনি আলোচনা করবেন, ভাই এটা ভাবে করছে, এটা তো ভালো হয়নি, কিন্তু ফারুক ভাই যেটা বলছে সেটা নিয়ে ফেসবুকে ভাই বুঝ দেওয়া যে আমাদের মতামত নেওয়া হয় না, অমুক একাই নেতা হয়ে গেছে, এগুলো যদি আপনারা লেখেন, এখন কিন্তু ফেসবুকে যেমন সহজেই লাখ লাখ মানুষ একটা ভিডিও দেখে, একটা জিনিস ভাইরাল হয়ে যায়, ঠিক আপনার নেগেটিভ পোস্টটাও আরো বহুত মানুষ আছে স্ক্রিনশট দিয়ে প্রচার করবে যে আপনার তারা দেখে নতুন, এখনই তাদের এই অবস্থা, পরবর্তীতে কি হবে সেটা আপনাদের কিন্তু এই জায়গায় সচেতন থাকতে হবে। এবং আমরা বিশেষ ধন্যবাদ জানাই ময়মনসিংহ উপকমিটিকে, যুব অধিকার পরিষদের যারা তারা খুব অর্গানাইজ ভাবে কাজ করেছে, যে কারণে যুব অধিকার আমার ভালো লেগেছে যে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিভিন্ন জায়গায় কমিটি চলে গেছে। সুতরাং তাদের এটা অবশ্যই একটা পারফরমেন্স। এবং ছাত্র অধিকার পরিষদও ময়মনসিংহ অঞ্চলে খুব ভালো সংগঠিত, জুরিরঞ্জন দাস তো ছিল, বোধহয় বাইরে গেছে, এখানে নাই, ছাত্র তারাও কাজ করেছে। ভাই 2-3 মিনিট সাইলেন্ট থাকেন, সর্বশেষ যে কথাগুলো শেষ করবো, সংগঠনের জন্য কাজ করতে গিয়ে কোন ধরনের কেউ ঝামেলা করলে, বিপদে পড়লে সংগঠন আপনার পাশে থাকবে। সেটা মধ্যবিত্ত আন্দোলন দেখেছেন, আমাদের 62 জন সহযোদ্ধা যারা আপনার গ্রেপ্তার হয়েছিল, তাদের কারো কারো পরিবারের সমস্যা আমরা আর্থিক সহযোগিতা থেকে শুরু করে তাদেরকে জেলখানার মুক্ত করা পর্যন্ত আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি। এবং আমাদের জন্য, আপনাদের জন্য সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে আমি মনে করি খুশির একটা বার্তা হচ্ছে যে 60 জন মানুষ যারা জেলে গেছে, একটা মানুষ বের হয়ে বলে নাই ভাই আমি আপাতত কয়েক মাস রাজনীতি করবো না, কিংবা আমি রাজনীতি করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে বলে আমার একটা ধারণা ছিল কিছু মানুষ হয়তো অর্ধেক হয়তো রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে, কিন্তু এবং কারণ আমরা শুনেছি কি হচ্ছে না হচ্ছে, যেটা বলছি কিছু মানুষ প্রথমে তাদেরকে মারধর করেছিল, সালাতরা রাজনীতি করো, দেশ বিরোধী এই সেই করো, আবার যেটা বলছে আবার কিছু অফিসার তাদেরকে মোটিভেট করেছে, সেটা তাদের মুখ থেকেও শুনেছে। আপনার বিনা ভাই বলছে কিছু অফিসারটা জেলখানার কয়েদিরা তাদেরকে মানে ভালোবাসা দিয়েছে যে ভাই আপনারা এগিয়ে চলেন, আমাদের পরিবার পরিজন আপনাদের সংগঠন করবে। শুরুর দিকে তারা জেলখানায় একটু হতাশা থাকলেও পরবর্তীতে তারাই উদ্বুদ্ধ হয়েছে এবং বাইরে এসে তারা যে বক্তব্য দিয়েছে, মোল্লা বিনিয়ামিন থেকে শুরু করে যারা মধ্যবিত্ত আন্দোলন ছিল, তাদের বক্তব্য আমাদেরকে আরো উৎসাহিত করেছে যে কারাগারে যেও তাদের মনোবল বিন্দুমাত্র টলে যায়নি, বিন্দুমাত্র ছোট হয়নি। সুতরাং আপনারা বাইরে যারা আছেন, আশা করি তাদের কাছ থেকে আরো অনুপ্রাণিত হয়ে প্রতিকূল সময়ে হয়তো কাজ করতে গেলে টুকটাক ঝামেলা হতে পারে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য উপযুক্ত কৌশল ঠিক করে আমাদেরকে আগাতে হবে। যেটা ফারুক বলছে, আমরা বেশি শক্তির চর্চা আমরা বিশ্বাসী না, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই। ধরেন আজকে বলছেন আপনারা জামালপুর অনেক ক্ষেত্রে হয় যে আপনাদের একটা মিটিং করতেছেন, সেখানে ছাত্রলীগের অন্য দলের কিছু ছেলে পেলে চলে ভাই এখানে কারা মিটিং করে এসে জামাত শিবিরের লোকজনই আপনারা দাঁড়িয়ে যাবেন যে ভাই আপনারা আসছেন, আপনারা কথা বলে আমরাও কথা বলি, আপনারা এলাকার মানুষ, আমরাও এলাকার মানুষ, আপনারা মরলে মাটি দিতে বা জানা যায় আমরাই যাব, আপনি আমার জায়গায় আসবেন, আপনার জায়গা জমিনে আপনার সাথে আমার বিরোধ নাই, ব্যক্তিগত আমাদের সত্যি আপনি একটা সংগঠন করেন, আমরা আর একটা সংগঠন করি। আমি তো আপনার ক্ষতি করি না, আপনার মাথায় তো বাড়ি দিতে চাই না, আপনি কেন আমার মাথায় বাড়ি দিতে আসবেন, আমার প্রোগ্রাম পণ্ড করতে আসবেন। আশা করি যে সুন্দরভাবে যদি কথা বলতে পারেন, যেটা মানে হচ্ছে হাতেম তাইয়ের ক্ষেত্রে ঘটছে এরকম, যে শুনছেন না, গল্প করছেন না, তাকে আপনার ওই খুন করতে আইসেও সেই লোক হচ্ছে মানে ভালো হয়ে গেছে, মানে তার আচার আচরণ ব্যবহার থেকে। ঠিক আমরা যদি এই সময় যারা একটু উগ্র, কিছু মানুষ আছে স্বভাবের কারণে অন্যরা তাদেরকে উগ্র বানাইছে, তারা মায়ের পেট থেকে উগ্র হয়ে বাইরে নেয়, তারাও পরিবর্তন হবে। বুয়েটের মেধাবী ছাত্ররা যারা ওই পুস্তক নিয়ে টেবিলে ছিল, তারা কিভাবে খুনি হয়ে গেল? শুধু আপনার হত্যাকাণ্ড না, ছাত্র দলের আমলে বুয়েটের সানি হত্যা নামে একটি মেয়ের হত্যাকাণ্ড ঘটেছে। ছাত্র রাজনীতিতে এসে তারা খুনি হয়ে যাচ্ছে, নেশাখোর হয়ে যাচ্ছে, কারণ পরিবেশ তাদেরকে বাড়াচ্ছে। আমার নিজের চোখে আমি দেখেছি
অনেক ছাত্র বাবা মা স্কুলের শিক্ষক ওই রাজনীতির ইসে ঘুরে নেশাখোর হয়ে গেছে, পড়াশোনা নিয়ে সার্টিফিকেট নিয়েও বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারে। সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে মানুষকে যদি আমরা উপস্থাপন করতে পারি আমাদের সংগঠন এই, আমাদের চিন্তা ভাবনাটা এই, আমরা মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মানুষ আমাদের দিকে আসবে, যেটা মোল্লা বিনিময় বলেছিল। তখন তার বাবা মা বলবে এই সংগঠনটা কর, এখানে কোনো টিচিং করে না, এখানে কোনো মাদকাসক্ত ছেলে নেই। সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং আমরা মানুষকে রাজনৈতিকভাবে একটা সচেতন করতে হবে যে আপনার আমার ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়। এখন বলতে পারেন ভাই এখন তো আর ভোট লাগে না, এইটা এই অল্প কয়েক বছর, এর আগে তো ভোট ছিল। শুধু আপনি একবার চিন্তা করেন আপনারা যারা ভোট দিয়েছেন কয়বার বিচার বিশ্লেষণ করে দিয়েছেন যে এই লোকটা যোগ্য, এই লোকটা সৎ, এই লোকটা সাহসী, এই লোকটা জনবান্ধব। আপনারা মার্কায় ভোট দিয়েছেন, গ্রামে গিয়েছে ধানের শীষ কিংবা নৌকা নিয়ে আপনারা চিনেন নাই, জীবনে তাকে দেখেনও নাই, কিন্তু তারপর তার নামে মিছিল শুরু করে দিয়েছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি একজন চোখ কান খোলা, আল্লাহ সুস্থ সবল রাখছে, সে মানুষে কিভাবে একজন মানুষকে না চিনে জানে ভালো করে তার নামে স্লোগান দেয়। কিন্তু দেখা যায় এখন হয়তো পরিবর্তনটা একটু ভিন্ন। একটা ভালো মানুষ স্বতন্ত্রভাবে দাঁড়াইছে, তারা ভোট দেয় না, তার পাশেও যায় না। তো আমরা যদি রাজনীতিতে সচেতনতার সাথে সঠিক মানুষকে বাছাই করতাম জনপ্রতিনিধি হিসেবে, তাহলে কিন্তু আজকের এই যে চোর বাটপার গুন্ডা পান্ডা এরা নেতা হইতে পারত না। মঞ্চে বসে ঘোষণা দেয় তরুণ সমাজকে মাদক থেকে মুক্ত করতে হবে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই বদমাইশ গুলো হচ্ছে অধিকাংশ মাদকের পৃষ্ঠপোষক। নেতা কর্মীরা তারা মাদকের পৃষ্ঠপোষক। কক্সবাজারে আলোচিত সাংসদ বদির নাম অনেকে বলে ইয়াবা বদি, কে না জানে বাংলাদেশে, কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ কি কোনো ব্যবস্থা নিয়েছে? তাকে দেয় নাই। মানে হচ্ছে যেটা অনেক কথা যে বাবারে হচ্ছে আজকে বাজারে চুরি করতে যে ধরা পড়ছে, ব্যাপক মারধর করছে, আমি মান সম্মানে কোনো মতে বাড়ি চলে, মানে বাপের মারছে, ছেলে সেটা বলছে তার মান সম্মান চলে আসছে ফলে বদিকে দেয় নাই, বদির বউকে দিচ্ছে। মানে হচ্ছে আমাদের রাজনৈতিক দলের এটা হচ্ছে বাস্তব চিত্র, ক্যারেক্টার, যে তারা অনেক সময় মুখে এক কথা বলে বাস্তবে আর এক কথা। কারণ তারা জানে বদির গুন্ডা বাহিনী আছে, কিংবা লাইক এরকম যারা আছে বিভিন্ন জায়গায়, ফেনীর জয়নাল হাজারি বলেন, নারায়ণগঞ্জের শামীম ওসমান বলেন, বিএনপির এরকম অনেক লোক আছে, কিন্তু বিএনপির হয়তো আমি জানি না এই মুহূর্তে মনে নেই। তো প্রত্যেকটা দলের এরকম কিছু লোক আছে, তারা যদি বলতো না এই সমস্ত ক্যাডারগিরি এই রাজনীতি চলবে না, মাদকের বিরুদ্ধে অভিযোগ, নারী কেলেঙ্কারি নিয়ে, তারপরে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়। সেখান থেকে আমরা যদি মানুষকে এটা বোঝাতে পারি ভাই আমাদের দলে ভোট দিবেন, আমাদের রাজনীতিও করা লাগবে না, কিন্তু আপনার কাছে বিচার বিশ্লেষণ করে যেটা ভালো মনে হয় আপনি ওই দলটা করেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ছাড়া মানুষ এখন অল্টারনেটিভ খুঁজে পাবে না। অনেকে মনে করতে পারেন ভাই তাহলে তো ধর্মভিত্তিক দলগুলো ধরেন চরমনায়, জামাত কিংবা অন্যান্য দলগুলোই ভালো, কারণ তারা তো একেবারেই মানে ভালো মানুষ, ভালো ভালো কথা বলে। তারা ঠিক আছে, তাদের অধিকাংশ ভালো মানুষ, ভালো কথা বলে, কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট অনুযায়ী বা রাজনীতির মাঠে যেটা দরকার মানুষ যেভাবে চায় তারা সেভাবে চিন্তা করতে পারতেছে না, যে কারণে মানুষের কাছে তারাও যেতে পারেনি। ধরেন যদি তারা একেবারে ধর্মীয় আদর্শ কেন্দ্রিক যদি রাজনীতি করে, তাহলে ইসলাম তো একটা ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে এতগুলো রাজনৈতিক দল হবে কেন? ধর্মভিত্তিক অনেকগুলো দল আছে না, তাদের চিন্তা চেতনা যদি এক অভিন্ন হয়, আল্লাহ এক, আল্লাহ রাসূল মানে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, রাসূল সর্বশেষ, তো তাহলে ইসলাম ধর্মকে সামনে রেখে যদি এই সমস্ত সব দলগুলো রাজনীতি করতো, তাহলে কিন্তু তাদের মধ্যে খুব পার্থক্যর কথা ছিল না। নিশ্চয়ই তাদের মধ্যে নানাবিধ পার্থক্য আছে, এবং বাংলাদেশে শুধু মুসলমানরাই থাকেন, অন্যান্য ধর্মাবলম্বী মানুষও বাস করে। কাজে রাজনীতি করতে হলে আপনার সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে, এবং সব মানুষের অধিকারের কথা মাথায় রেখে রাজনীতি করতে হবে, এবং অবশ্যই আপনার সমাজ এবং দেশের বর্তমান বাস্তবতার নিরিখে নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদের কর্মসূচি সেভাবে রাজনৈতিক দলের তৈরি করতে হবে। তো আশা করি যে ইনশাল্লাহ আমাদের নতুন দলে মানুষ সেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছে, আগামীতেও দেখতে পাবো। অনেক কথা হলো প্রায় আধা ঘন্টার মতো, কারণ ভাড়াটা রাত দিয়ে আসছেন এবং ডেলি ডেলি তো আসবেন না, একদিনে রাত দিয়ে দিয়েছি আল্লাহ